আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এনআই নানিক। আজ আমি এসেছি আহ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামশেদ আলম খান স্যারের প্রাইভেট চেম্বারে। স্যার লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। স্যার অধ্যাপক হেপাটোলজি ও বিভাগীয় প্রধান, প্রাক্তন লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। স্যার, হেলথ জার্নালে আপনাকে স্বাগতম। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, আজকে আমি আপনার সাথে বিশেষ করে হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে আলোচনা করব। তো আপনার কাছে প্রথম প্রশ্ন, কি কারণে হেপাটাইটিস ভাইরাস শরীরে প্রবেশ করে? আমরা জানি 5টা হেপাটাইটিস ভাইরাস আছে। আচ্ছা আচ্ছা। হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস। জি। এই সমস্ত ভাইরাসগুলির মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস খাদ্য ও পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। জি। যেহেতু এই দুটি ভাইরাস খাদ্য ও পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, সেহেতু যদি আমরা যে খাবার খাই, বিশেষ করে হোটেলে খাবার, অপরিচ্ছন্ন খাবার যদি খাই, পানি যেটা আমরা খাই সে পানিটা যদি ফুটিয়ে পান না করি, এখানে ওখানে টিউবওয়েলের পানি, ট্যাপের পানি গ্রহণ করি, তাহলে এই দুটো ভাইরাস অনায়াসে আমাদের শরীরে প্রবেশ করে এবং হেপাটাইটিস নামক রোগের সৃষ্টি করে। এবার আসি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস সম্পর্কে। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস দুইটা রক্তের মাধ্যমে এবং সেক্সের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এখন কারো শরীরে যদি রক্ত দিতে হয়, সেই রক্তটা যদি ঠিকমতো স্ক্রিনিং না করা হয়, তার ভিতরে বি ভাইরাস সি ভাইরাস আছে কিনা ঠিকমতো না দেখে যদি সে রক্ত সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে তার মধ্যে বি ভাইরাস আর সি ভাইরাস প্রবেশ করে থাকে। আর একটা সেক্সের মাধ্যমে কোনো পার্টনারের যদি বি ভাইরাস সি ভাইরাস থাকে, তার সঙ্গে সে যদি সেক্স করে থাকে, তাহলে সেক্সের মাধ্যমে বি এবং সি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি যে 5টি কথা বললেন, 5টির নাম বললেন, ওই 5টির ধরনটা কেমন? এই 5টা ভাইরাসের মধ্যে সবগুলি ভাইরাস হচ্ছে হেপাটাইটিস আরএনএ ভাইরাস। আচ্ছা। শুধু হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে হেপাটাইটিস ডিএনএ ভাইরাস। আচ্ছা স্যার, অ্যাকিউট ভাইরাস হেপাটাইটিসের উপসর্গ কি? এর উপসর্গগুলো প্রথম হচ্ছে জন্ডিস। জন্ডিস আপনি কিভাবে বুঝবেন? চোখ হলুদ হওয়া, প্রস্রাব হলুদ হওয়া, এটা গেল জন্ডিস। 2 নম্বর ধরেন যে ক্ষুধা মন্দা, সে কিছু খাইতে চাইবে না। তারপরে বমি বমি ভাব অথবা বমি হওয়া, পেটের উপর হয়ে ডান দিকে ব্যথার কথাও বলতে পারে, গায়ে গায়ে রোগীর জ্বরও থাকতে পারে। আচ্ছা, ভাইরাল হেপাটাইটিসের কি ধরনের পরীক্ষা দিয়ে থাকেন সাধারণত আপনারা? এই ক্ষেত্রে ভাইরাসের উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি হেপাটাইটিস এ ভাইরাস চিন্তা করি, সেই ক্ষেত্রে এনটিএইচএভি আইজিএম নামে একটা পরীক্ষা করা হয়। বি ভাইরাসের ক্ষেত্রে এইচবিভি ডিএনএ, সি ভাইরাসের ক্ষেত্রে এনটিএইচসিভি আরএনএ, ই ভাইরাসের ক্ষেত্রে এনটিএইচইভি আইজিএম। জন্ডিসও শনাক্ত হলো, সেক্ষেত্রে জন্ডিসের চিকিৎসা সম্পর্কে বলুন। মানে কি ধরনের মেডিসিন দিয়ে থাকেন বা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন আপনারা জন্ডিসের জন্য? এটা জন্ডিসের প্রকার ভেদের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। যদি ভাইরাল হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হয়ে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসা খুবই সহজ। কমপ্লিট বেড রেস্ট ফর 4 to 6 উইকস আর স্বাভাবিক খাবার। জি। স্বাভাবিক খাবার বলতে কি বুঝি? আপনি আপনার অসুখ হওয়ার আগে যা খাইতেন এখন তাই খাইবেন, বাড়ির লোক যাহা খায় আপনার তাই খাবেন। একই পাতিলে রান্না, তেল ঝাল লবণ হলুদ সব এক, পৃথক কোনো রান্নার প্রয়োজন নাই। এখন অনেক সময় আপনার ওই যে জন্ডিস হলে আগে থেকে একটু প্রচলন আছে যে শরবত খেয়ে থাকেন, গুড়ের শরবত, চিনির শরবত, লেবুর শরবত, ডাবের পানি, গ্লুকোজের পানি, স্যালাইনের পানি, আখের রস, আখ, এগুলো খেয়ে থাকেন। বর্তমানে বলা হচ্ছে এইগুলি খাবার কোনো প্রয়োজন নাই। তাহলে এগুলো খাইলে কি হয়? এগুলো খাইলে পেট ফাঁপে, রুগী খেতে চায় না। আমাদের উদ্দেশ্যে রুগী দুমুটো খাওয়ানো। রুগীর পেট ফেপে থাকলেও খেতে পারো না। আপনি যদি 1 গ্লাস গুড়ের শরবত সকালে খান, দুপুর পর্যন্ত পেটটা ফেপে থাকবে, আপনার খাইতে ইচ্ছা করবে না। কাজে রুগীর ক্ষেত্রে তো আরো ভিন্নতর। কাজে এগুলো আমরা যত পারি অ্যাভয়েড করবো। রুগীর তৃষ্ণা লাগলে পানি খাবে, তৃষ্ণা লাগলে পানি খাওয়ারও প্রয়োজন নেই। জেনে রাখবেন যে এই সমস্ত তলজাত জিনিস খাওয়ায় কিডনির লোড বাড়ায় কোনো লাভ নেই। কারণ এতে রুগীর জন্ডিস হয়েছে লিভার ফাংশন যত উন্নতি না হবে, ততক্ষণ তার জন্ডিসটা সে
পরিত্রাণ পাবে না। কাজে এই সমস্ত সর্বজনীন জিনিস খেয়ে কিডনির লোড বাড়ানোর কোনো প্রয়োজন নাই। মোদ্দা কথা, বেড রেস্ট ফর 4 to 6 উইকস আর স্বাভাবিক খাবার, এটা হচ্ছে জন্ডিসের চিকিৎসা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে। আর কিছু কিছু ওষুধ যেমন গ্যাসের ওষুধ লাইক অমিপ্রাজল, ডমপেরিডন, এগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া আসুকল, আসুডক্সিকোলিক অ্যাসিড বাজারে আসুকল নামে পাওয়া যায়, এসব 300 মিলিগ্রাম একটা করে দিনে 2 বার 1 মাস আমরা দিয়ে থাকি। কেন? এটাকে জন্ডিসটা তাদের স্বার্থে ত্বরান্বিত করে আর কি, তাছাড়া অন্য কিছু নয়। জন্ডিসের চিকিৎসা হচ্ছে বেড রেস্ট এবং স্বাভাবিক খাবার। এখন দীর্ঘমেয়াদী জন্ডিস যেমন ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি দীর্ঘমেয়াদী জন্ডিস করে থাকে। এই দীর্ঘমেয়াদী জন্ডিসের চিকিৎসা করতে হলে ক্রনিক বিকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি ক্রনিক হেপাটাইটিস বি এর চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টাকাভির নামে যে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা আমরা লাইফ লং চালিয়ে যাই। আর সি এর ক্ষেত্রেও HCV RNA করে সিকে ডিটেকশন করতে হবে, এবং সি এর ক্ষেত্রে ভ্যালপাটাসভির নামে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা আমরা প্রেসক্রাইব করে থাকি 12 সপ্তাহ। 12 সপ্তাহ পরে আবার দেখা হয় HCV RNA আছে কিনা, পাওয়া গেলে আবার ওষুধ দিতে হবে, পাওয়া না গেলে আবার 12 সপ্তাহ পরে পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে যে ওষুধ দেওয়া যাবে কি না। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। বন্ধুরা, স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জন্ডিস সম্পর্কে, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং তথ্যগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ডাক্তারের চেম্বারে এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।